প্রথমেই দেখে নেব আজকের 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরে আসবে রাজ্য, সিবিআই এর তদন্তে কোনো বাধা থাকবে না, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কাউন্সিলরের আত্মীয়, 5,000 দিয়ে মুখ বন্ধের চেষ্টা, থানায় মহিলা। ফলতায় 15 মৃত ভোটার হয়ে গিয়েছিল জীবিত, তৃণমূলের চাপে নাম তোলার অভিযোগ, বিস্ফোরক স্বীকারোক্তি বিএলওর। তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী, কি কি আছে সেখানে? চক্ষু চড়ক গাছ। কাজের নামে ঘুষ, রামপুরহাটের মহকুমা শাসকের ঘরে ঢুকে ধমক দিলেন বিধায়ক ধ্রুব সাহা। তৃণমূল নেতাদের কোমরে দড়ি, পুলিশের মানবাধিকার প্রশ্নে কলকাতা হাইকোর্টে মামলা। বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই বাংলায় 650 কোটি টাকা বিনিয়োগ আমূলের। রাজ্যে সক্রিয় পাকিস্তানের আইএসআই চক্র, মেদিনীপুর এসটিএফ এর জালে 2 চর। বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী। শনিবার কলকাতা সহ দক্ষিণের 9 জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, জারি হলো সতর্কতা। কলকাতা থেকে জেলা তৃণমূল কার্যালয়ে এবার মিলল সরকারি ত্রাণ ও অক্সিজেন সিলিন্ডার। 10 মিনিটের গ্যাপ, এর মধ্যেই হয়ে যেত আসল খেলা। বাংলাদেশ ফেরত যাওয়ার আগে সব ফাঁস করে দিল অনুপ্রবেশকারীরা। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত থেকে শিক্ষা, বর্ষার আগেই পাহাড় আগলাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। নজরে পূর্ব ভারতের বাজার, বাংলায় 600 কোটির বিনিয়োগ, বৃহত্তম দই কারখানা গড়ছে আমূল। বিধানসভায় সাংবাদিকদের ঘোড়ায় নিষেধাজ্ঞা, বিজেপির সরকারকে ফ্যাসিস্ট ও বাঙালি বিরোধী বলে তোপ তৃণমূলের। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা, রাজ্য জুড়ে 7 জনের মৃত্যু, উপড়ে পড়ল শতাধিক গাছ, ব্যাহত বিমান, মেট্রো ও ট্রেন পরিষেবা। শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর। বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ, চাঞ্চল্য বৈষ্ণবনগরে, তদন্তে পুলিশ। স্কুল ছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের। মদ নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল, জেনে নিন ভারতীয় রেলের আসল নিয়ম। জলে ভিজবে না, ছেঁড়া যাবে না, কাগজের বদলে এবার প্লাস্টিক নোট চালু হবে বাজারে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো নবান্ন, বাকিরা কবে পাবেন স্পষ্ট হতে পারে শুভেন্দুর বৈঠকে। কালো টাকার খেল, শান্তিনিকেতনের শান্তনু জয় কামদারের কোটি টাকার আবাসনে নজর ইডির। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার জমিতে অস্ত্র চাষ, তল্লাশিতে উদ্ধার বিপুল কার্তুজ, বন্দুক। ভিয়েতনামের রেল লাইনে ছেইয়া ছেইয়া নাচ ভারতীয় পর্যটকদের, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক। বিয়ের 9 মাস পর নাবালিকা বধূর দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, আত্মহত্যা নাকি খুন, বাড়ছে রহস্য। বদলের বাংলায় গৃহবন্দী অনুব্রত আরও একা, তুলে নেওয়া হলো রাজ্য পুলিশের 3 জওয়ানকেও। হাসপাতালের শৌচাগারে পড়ে যুবক বিনা চিকিৎসায় মৃত্যু, শান্তিপুরে দেহ আটকে বিক্ষোভ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। জিটিএ শিক্ষক দুর্নীতি নিয়ে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন থেকে তিনি জানান, জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে বেরিয়ে আসবে রাজ্য, ফলে সিবিআই তদন্ত আরও সহজ হবে, দোষীদের শাস্তি দেওয়া সহজ হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মামলাটা সুপ্রিম কোর্টে স্টে নিয়ে আছে। আমি মুখ্য সচিবকে বলেছি রাজ্য সরকারের এখান থেকে বেরিয়ে আসবে, তাহলে সিবিআই তদন্ত হতে পারবে। প্রসঙ্গত, দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং পুরো প্রশাসক নিয়োগ নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে হাজির ছিলেন সাংসদ রাজু বিস্তা, 3 জন বিধায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ হয়েছে সেটা নিয়ে বলছি না, সেই বিষয়ে আলোচনা চলছে। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা সেটা তারা পাক। জিটিএ এর জন্য 180 কোটি বরাদ্দ হয়েছিল, এই অর্থবর্ষে 170 কোটি টাকা দেওয়ার কথা বলা আছে।
কিন্তু প্ল্যান না দেওয়ার জন্য হয়নি। তিনি আরও বলেন, জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি দ্রুত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে পাঠাতে। উত্তরবঙ্গে 25টি চা বাগান বন্ধ আছে। প্রধানমন্ত্রী 1000 কোটি টাকার প্যাকেজ দিয়েছিল, কিন্তু তারা কমিটি করেনি বলে আগের সরকার টাকা দেয়নি। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি মুরগানকে ডেকেছিলাম, তাকে আসামে ভিজিট করতে বলেছিলাম। পীযূষ গোয়েল বলেছেন গাইডলাইন ফলো করলে 300 কোটি টাকা পাবে। 90টি বাড়ির জন্য 3 লক্ষ বাড়ি তৈরি করার জন্য অনুমোদন দিলাম। জিটিএ নিয়ে আরও কিছু অভিযোগ আছে। তিনি আরও বলেন, মুখ্য সচিবের মাধ্যমে একটা এনকোয়ারি কমিটি তৈরি করতে বলেছে অমৃত প্রকল্পে জল দেওয়ার জন্য। যে এজেন্সি কাজ করেছে তাদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরের পর হুগলির রিষড়া। পুরুষ হওয়ার পরও লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান নেওয়ার অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠ যুবক বিজয় সাউ নামে এক যুবকের নামে, যার টাকা তিনি পেতেন বলে অভিযোগ। রিষড়ার বাসিন্দা সেই উর্মিলা দেবীর অভিযোগ, তিনি অনেকবার সমাধানের কথা বললেও কোনো কথা শোনা হয়নি, বরং 5000 টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। উর্মিলা দেবীর রিষড়া পুরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল জামানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর আবেদন করেন তিনি। সব নথিপত্র জমা দেওয়ার পরও তার অ্যাকাউন্টে টাকা আসতো না। স্থানীয় কাউন্সিলর পার্থসারথী গুপ্তার কাছে গেলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ। এসডিও অফিসে গেলেও তাকে কাউন্সিলরের সঙ্গেই যোগাযোগ করতে বলা হয়। উর্মিলা দেবী লিখিত অভিযোগে জানিয়েছেন, ব্যাংকে তিনি জানতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে বিজয় সাউ নামে এক যুবকের অ্যাকাউন্টে। তিনি আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে তার নাম থাকলেও অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে বিজয় সাউয়ের। এই বিষয়ে বলতে গেলে তাকে 5000 টাকা দিয়ে মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেছেন উর্মিলা দেবী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ভোটার তালিকায় কারচুপি করতে এবার চাপ দেওয়ার অভিযোগ। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর মুখ খুললেন এক বিএলও। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার বেলসিংহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকোপা গ্রামের 185 নম্বর বুথে এসআইআর সংশোধিত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অন্তত 15 জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মৃত ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেস ব্যবহার করত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে তাদের মধ্যে অনেকেই 2 থেকে 3 বছর আগে মারা গিয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর থেকেই তাদের রেশন পরিষেবা বন্ধ রয়েছে, কিন্তু সম্প্রতি বাড়িতে ভোটের স্লিপ পৌঁছতেই তারা জানতে পারেন মৃত ব্যক্তিদের নাম জীবিত অবস্থায় ভোটার তালিকায় রয়েছে। এই ঘটনায় আরও বিতর্ক তৈরি হয়েছে সংশ্লিষ্ট বুথের বিএলও দীপ্তি হালদারকে ঘিরে। স্থানীয়দের দাবি, তিনি সম্প্রতি ব্লকের সেরা বিএলও পুরস্কারও পেয়েছেন। অভিযোগের মুখে বিএলও নিজের মুখে স্বীকার করেছেন যে রাজনৈতিক চাপের কারণে মৃত ভোটারদের জীবিত দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, তৃণমূল কংগ্রেসের চাপেই এমন কাজ করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে, তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। দক্ষিণ 24 পরগনার সাগরে তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণের জিনিস। অভিযোগ, ওই এলাকার 65 নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি দেবাশিস মাইতি বেআইনিভাবে ওই ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তৃণমূল কর্মীর দোকানে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। গতকাল সেখান থেকে 43টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার, 13 বস্তা চুনসহ সরকারি ত্রাণের বিপুল জিনিস উদ্ধার করা হয়। গ্রামবাসীদের দাবি, বহুদিন ধরেই বেআইনিভাবে সরকারি ত্রাণের সামগ্রীগুলো তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকানে মজুত করেছিলেন অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি দেবাশিস মাইতি। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা ত্রাণের জিনিসগুলো পাঠানো হয়েছে বিডিও অফিসে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। পূর্ব মেদিনীপুরের এগরায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হলো কয়েক হাজার সরকারি ত্রিপল। অভিযুক্ত শিবশঙ্কর ভারতী এগরা 2 নম্বর ব্লকের পানি পারুল বাজার এলাকার বাসিন্দা। তার বাড়িতে মেলে থরে থরে সাজানো কয়েক হাজার সরকারি ত্রিপল। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতে ওখানে ত্রিপল লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। প্রাক্তন বিধায়ক বলেন, সরকারিভাবে ঈদের জামাকাপড় ও বৃষ্টির জন্য ত্রিপল দেওয়া হয়েছিল বিধায়ক কোটায়। নির্বাচনের পরে বৃষ্টির সময় ত্রিপলগুলো সাধারণ মানুষকে বিতরণ করার কথা ছিল। এই ঘটনা সামনে আসতেই পুলিশকে এফআইআর করে তদন্ত শুরু করতে বলেছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী।
আর কোথাও এই রকম ট্রিপল জড়ো করা আছে কিনা জানতে অভিযুক্ত শিবশঙ্কর ভারতীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রশাসনিক কাজের নামে দীর্ঘদিনের হয়রানি, শুধু তাই নয়, কাজ করিয়ে দেওয়ার নামে কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নেওয়া হতো। এই অভিযোগ কানে যেতেই রণংদেহী রামপুরহাটের বিজেপি নেতা ধ্রুব সাহা রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে ঢুকে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ব্যাপক ধমক দেন তিনি। পরবর্তীতে এমন অভিযোগ এলে জেলে পাঠানোর হুমকিও দেন বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে যান বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সেই সময় তারাপীঠ এলাকার 2 হোটেল ব্যবসায়ী ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির বিরুদ্ধে অসহযোগিতা ও টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক কাজের ক্ষেত্রে তাদের হয়রানি করা হচ্ছে এবং কাজ করে দেওয়ার নাম করে টাকা দাবি করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই রেগে আগুন বিজেপি বিধায়ক। দলবল নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির দপ্তরে যান বিধায়ক ধ্রুব সাহা। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিকদের দিকে আঙুল তুলে ধমক দিতে থাকেন বিজেপি বিধায়ক। তার প্রশ্নের মুখে সাফাই দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রামপুরহাটের মহকুমা দপ্তরে। বিধায়ক ধ্রুব সাহার অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিক দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে হয়রানি করছেন। পাশাপাশি এলাকার একাধিক পাথর খাদান মালিকের কাছ থেকেও ঘুষ নেন তিনি। যদিও ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বিধায়ক তাকে কড়া ভাষায় তিরস্কার করেন। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন মহকুমা দপ্তরের কর্মীরা। কিছুক্ষণের জন্য প্রশাসনিক কাজকর্মেও প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, এই আধিকারিকের বিরুদ্ধে আগেও বহু মানুষের অভিযোগ এসেছে। আজও সাধারণ মানুষ অভিযোগ নিয়ে আমার কাছে এসেছেন। মানুষ আমাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন, তাই সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের দুর্নীতি ও অসহযোগিতার বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব। মানুষের পরিষেবা নিশ্চিত করতে এই ধরনের আধিকারিকদের শিক্ষা দেওয়া প্রয়োজন। সরকার বদলের পরেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই একেবারে দাবাং মুডে বাংলার পুলিশ। একদিকে যেমন সংক্রমণের মতো বেড়েই চলেছে তৃণমূল নেতার গ্রেফতারি, সেই সঙ্গেই যেন ট্রেন্ডে পরিণত হয়েছে তৃণমূলের বাহুবলীদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় প্রদর্শনী। আর এই ঘটনার জল গড়ালো আদালত পর্যন্ত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। শুরুটা হয়েছিল উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী ধৃত আকাশ সিংকে দিয়ে। তার মাথা ন্যাড়া অবস্থায় অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ। সেই ছবি ভিডিও সমাজ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। একই কায়দায় শিবপুরে তৃণমূল নেতা ধৃত শামীম আহমেদকেও প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। শুধু হাওড়াতেই নয়, সাঁকরাইলেও একই ছবি দেখা গিয়েছিল। তোলাবাজির অভিযোগে ধৃত শাহিন মোল্লা ওরফে সানিকে সোমবার পুলিশ কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায়। অন্যদিকে বীজপুরে তৃণমূল যুবনেতা বনিকে গ্রেফতার করেছে পুলিশ। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় গোটা এলাকায়। কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে বৃহস্পতিবারই পুলিশের জালে ধরা পড়ে কালচিনি ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূল নেতা মানস রায়। শুক্রবার ধৃত নেতার কোমরে দড়ি বেঁধে ঘোরায় পুলিশ। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন আদালতে মামলার শুনানি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই ভয় আউট ভরসা আইনের বার্তা দেওয়া হয়েছে। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় যাদের ভয়ে পুলিশ ভয়ে সিটিয়ে থাকতো, বিজেপির সরকারের আমলে পুলিশের এহানো মুড় দেখে অনেকেই উত্তরপ্রদেশের যোগী রাজের সঙ্গে তুলনা করেছেন। তবে অভিযুক্তদের মানবাধিকার প্রসঙ্গে আইনের রায় কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। পালা বদলের পর কি শিল্প আসবে বাংলায়? দিন কয়েক আগেই বাংলায় শিল্প আনতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবার বাংলায় শিল্প নিয়ে আরও একটা বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, বাংলায় বড়সড় বিনিয়োগের চিন্তাভাবনা করছে আমুল। বাংলায় প্রায় 650 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আমুলের বিনিয়োগ সংক্রান্ত একাধিক পোস্ট। বহু বিজেপি নেতাই পোস্ট করেছেন। যেমন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল। একই সঙ্গে লেখেন, তৈরি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে দুগ্ধ পরিকাঠামো। বাংলা এগোচ্ছে উন্নয়ন আর আত্মনির্ভরতার পথে। তারপর থেকেই
সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমুলের বিনিয়োগ নিয়ে এখনও রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। বিজেপির আরও দাবি, ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট গড়বে আমুল। এই প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট গড়তে চলেছে আমুল। এই বিনিয়োগের ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে রাজ্যে। উল্লেখ্য, সংকল্পপত্র বিজেপি দাবি করেছিল তারা শিল্প আনবে, বিনিয়োগ বাড়বে। তারপরই আমুলের বড় বিনিয়োগের সম্ভাবনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সেক্ষেত্রে আমুলের বিনিয়োগ নিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্য সরকার, এখন সেটাই দেখার বিষয়। এই বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানিয়েছেন, সরকারের যে নিজস্ব পরিকল্পনা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, আর তারই ফলস্বরূপ হয়তো আমুল এগিয়ে এলো। পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় সেখানে এরকম বড় শিল্প প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা চলছে সেটা যদি হয় তাহলে তার স্বাগত। সীমান্ত পেরিয়ে রাজ্যেও থাবা বসিয়েছে পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই। এক গোপন ও নিখুঁত অপারেশনের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকা থেকে দুই বিপজ্জনক পাকচরকে হাতে নাতে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতদের নাম গৌতম খারা এবং শেখ মুরসালিন। পুলিশের দাবি, ধৃত এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতের মাটিকে ব্যবহার করে পাকিস্তানের গুপ্তচরদের কাছে দেশের অভ্যন্তরীণ ও সামরিক গোপন তথ্য পাচার করার এক বিপজ্জনক চক্র চালাচ্ছিল। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে গৌতম খাড়া পেশায় একজন মোবাইল ফোনের সিম কার্ড বিক্রেতা। পিংলা এলাকায় তার একটি সিমের দোকান রয়েছে, আর এই ব্যবসার আড়ালেই সে দেশের সুরক্ষার সঙ্গে ছিনিমিনি খেলছিল। গৌতম মূলত সম্পূর্ণ বেআইনিভাবে প্রি অ্যাক্টিভেটেড বা আগে থেকেই চালু করে রাখা সিম কার্ড এবং সচল মোবাইল নাম্বার সরবরাহ করত শেখ মুরসালিনকে। আর মুরসালিনের কাজ ছিল সেই সমস্ত ভারতীয় সিম কার্ড ও নাম্বারগুলি বিভিন্ন গোপন মাধ্যমের সরাসরি পাকিস্তানের আইএসআই হ্যান্ডলার বা সে দেশের গুপ্তচরদের হাতে পৌঁছে দেওয়া। এই চক্রের কাজ করার পদ্ধতিটি ছিল অত্যন্ত চমকপ্রদ এবং একই সঙ্গে মারাত্মক। কোনো সাধারণ ক্রেতা বা গ্রাহক যখন নতুন সিম কার্ড তোলার জন্য গৌতমের মোবাইলের দোকানে নিজের আসল পরিচয়পত্র ও জরুরি নথিপত্র জমা দিতেন, গৌতম সেই সরল বিশ্বাসের সুযোগ নিত। গ্রাহকের অজান্তেই তার সেই নথি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে আরেকটি অতিরিক্ত সিম কার্ড তুলে নিত সে। এই জালিয়াতি করে তোলা ভারতীয় সিম কার্ডের সমস্ত গোপন তথ্য এবং নাম্বার পাকিস্তানি চরের কাছে পাঠিয়ে দিত গৌতম। এরপর সেই সচল ভারতীয় নাম্বারগুলি ব্যবহার করে সুদূর পাকিস্তানে বসেই নতুন নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল খোলা হতো। যেহেতু নাম্বারগুলো ভারতীয়, তাই দেশের ভিতর কারোর সন্দেহ হতো না। আর এই ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেই ভারতীয় সুরক্ষা বলয়কে ফাঁকি দিয়ে এদেশের নানা অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সীমান্তে ওপারে পাচার হয়ে যেত। বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় যুবককে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী। এলাকার উত্তেজনা, বিজেপির বিজয় মিছিলে গিয়ে মাইকে স্লোগান দিয়েছিল বাগদার বাজিতপুর এলাকার যুবক ভূপেন হালদার। অভিযোগ, সেই আক্রোশে তাকে রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ দেয় স্থানীয় তৃণমূল নেতার সাগরেদ কৌশিক মোদক। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আহত ও তার পরিবারের লোকজন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে খেলা দেখে একা একা বাড়ি ফিরছিলেন ভূপেন। সে সময় বাজিতপুর বাজারে তাকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে, মাথায় ঘাড়ে কোপ দেয়। কোনো ক্রমে পালিয়ে বাড়িতে যাওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী কৌশিক মোদক খুন করার জন্য আক্রমণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ধারালো অস্ত্র দিয়ে ধৃত আক্রমণ করেছিল সেটি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার অস্ত্র। তৃণমূল নেতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহাকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এবার সুজিত সাহার জমিতে লুকোনো অস্ত্রের সন্ধান পেল পুলিশ। উদ্ধার 3টি দোনালা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ। দমদমে 2:30 নাগাদ এবং কলকাতায় দুপুর 2:45 জোড়া কালবৈশাখী আছড়ে পড়ে। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল ঘন্টায় 74 কিলোমিটার। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল ঘন্টায় 88 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার ঝড় বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের
আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, কলকাতা সহ বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর ঝড় বইতে পারে, সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ অন্য জেলাতেও স্বল্প সময়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামবে। এই পরিস্থিতি চলবে আগামী 48 ঘন্টা। তবে রবিবারের পর তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে। শনিবার সম্ভাবনা বেশি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টি কম থাকলেও ফের ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কেরল এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালতোড়ে শুক্রবার দুপুরে ঝড় বৃষ্টিতে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়। কলকাতাতেও গঙ্গা তীরবর্তী চক্ররেলের লাইনের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। এদিন ঝড় বৃষ্টি চলাকালীন কলকাতায় প্রেসিডেন্সি জেলের পাঁচিলের গা ঘেঁষে থাকা একটি বহু প্রাচীন গাছ ভেঙে পড়লে উঁচু পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে দুটি ট্রাফিক সিগন্যাল ভেঙে পড়ে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।